যদি করেন তাহলে সেক্ষেত্রে সাময়িকভাবে আন্দোলন স্থগিত হতে পারে। পার্লামেন্টে কিন্তু এই এক সপ্তাহ অচল হয়ে আছে একই দাবিতে। ফলে পার্লামেন্টও চলছে না, 1 মিনিটেও কোনো কাজ হয়নি। এইরকম একটা অবস্থা। ফলে স্বাভাবিকভাবে যারা ভারতের সংসদীয় ব্যবস্থা সম্পর্কে যাদের ধারণা নেই, তাদের কাছে মনে হচ্ছে বোধহয় সরকার পতন ঘটবে। কিন্তু যেটা বাংলাদেশের মূল স্রোতের মিডিয়া, তারা জানেন যে এরকম ঘটনা নয়, সেই জন্য তাদের ওখানে কোনো সেই ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে না। কিন্তু যে সংবাদ প্রকাশিত হচ্ছে যে আন্দোলনকারীদের চাপে রয়েছে সরকার, এটা সত্য। বলুন। দাদা, আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমাদের দেশের একটা ঘটনা, বড় ঘটনা, সেটা নিশ্চয়ই রিলেট করে কিছুটা ভারতের সাথে। আপনি জানেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি পদত্যাগ করেছেন বা করতে বাধ্য হয়েছেন, যেটাই হয়ে থাকুক। ভেতরকার কোনো কিছু সামনে আসেনি। আলাপ উঠেছিল প্রথমে যে আহ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের সঙ্গে, মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেলিফোনে আলাপ হয়েছে এবং সেই আলাপের সূত্র ধরেই তাকে সরানো হয়েছে। এটা একটা আলাপ। আরেকটা আলাপ আছে যে না, তা না, শেখ হাসিনা যে ডিসেম্বরে ফিরতে চান বাংলাদেশে, এই ঘোষণার ফলে সরকার সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে দিয়েছে। আপনার কাছে কি মনে হয়, এবং ভারতের দিক থেকে শেখ হাসিনা যেহেতু আপনাদের দেশে আছেন, সেরকম কোনো আলোচনা শুনেছেন কিনা? ধন্যবাদ। আপনার সঙ্গে আমার কথা হয়নি তাই, কিন্তু দিন চারেক আগে আমি জানতে পেরেছিলাম যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে, এবং ওয়াকরুজ্জামান নিজেও বৈঠক করেছিলেন। এবং আমি সেই সংবাদটি আপনাদের অন্য একটি ইউটিউব চ্যানেলে আমি প্রথম বলি 4 দিন আগে, লন্ডন থেকে যিনি প্রচারিত করেন। তারপরে 3 থেকেই সেটা ফেসবুকেতে প্রথম বেশি শোরগোল পড়ে। আহ, এখন সেই সংবাদটা, আমার কাছে সংবাদ ছিল দুটি। একটি হচ্ছে যে আমি আসলে খোঁজ করছিলাম যে শেখ হাসিনা যে ফিরে যেতে চাইছেন, তাদের সেখানে তারেক রহমান সরকারের প্রতিক্রিয়া কি কি হতে পারে। তা করতে গিয়ে জানতে পারলাম যেহেতু শাহাবুদ্দিন সাহেব শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ, ফলে স্বাভাবিকভাবেই তার উপর কোনো চাপ আসবে। এবং আমার সূত্র নিশ্চিত করে যে পরে 4 দিন আগে, যখন বাংলাদেশের কোনো গণমাধ্যম জানতো না, যে হ্যাঁ শাহাবুদ্দিনকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও পদত্যাগ করতে বলা হতে পারে, আমার কাছে দুটি খবর ছিল। ওয়াকারুজ্জামানের ঘটনাটা এখনো ঘটেনি। তার আগে নৌবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তুরস্কে যাওয়ার আগে নৌবাহিনী প্রধান পরিবর্তন ঘটেছে। তিনি তারপরে তুরস্ক গেছেন, তুরস্ক থেকে ফেরার পর হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে তারেক রহমান সরকারের অনেকে মনে করেন যে এই দুই ব্যক্তি, তারা যে ভূমিকাই পালন করে থাকুন সাম্প্রতিক সময়, কিন্তু এরা ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। বিশেষ করে ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। ফলে একটা কথা হচ্ছিল শেখ হাসিনার পক্ষ থেকে, বা আমি অনেকবার বলেছি নানা জায়গায়, যে 4 আগস্ট 2024 যেরকম সেনাপ্রধান ঘোষণা করেছিলেন যে যদি হাজার হাজার আন্দোলনকারী জমায়েত হয় তাহলে সেনাবাহিনী কোনো গুলি চালাবে না। কারণ আমি প্রশ্ন তুলেছিলাম যে যদি শেখ হাসিনা যেদিন ফিরবেন, সেদিন যদি এরকম হাজার হাজার কেন লাখো লাখো জমায়েত হন, মানে আমি যা ফিডব্যাক পাচ্ছি তাই ঘটনা ঘটতে পারে, তাহলে সেদিন সেনাবাহিনী কি গুলি চালাবেন না এরকম কোনো সিদ্ধান্ত নেবেন? তো সেটা ওয়াকারুজ্জামান নিলেও নিতে পারেন। সে কারণে হয়তো তার ক্ষেত্রেও পরিবর্তন হলে আমি অবাক হব না আর কি। তৃতীয়ত, আর কি হতে পারে? আর কি হতে পারে বলতে, এখনো আওয়ামী লীগকে একটা রাজনৈতিক স্পেস দেওয়ার কথা বিএনপি ভাবছে, কিন্তু সেটা শেখ হাসিনাকে মাথায় রেখে নয়। তো এখন ঘটনা হচ্ছে যে তিনি কিন্তু রাজি কিনা আমি জানি না, শুনেছি তিনি রাজি নন, তিনি শেখ হাসিনার পরিবর্তে দায়িত্ব নিতে রাজি নন। ফলে বিএনপির মধ্যে প্রথমত হচ্ছে সরকারের মধ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ যারা, তারা হয়তো কেউ তারেক রহমান সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন এমন নয়, কিন্তু তবুও বলে না যে সিঁদুরে মেঘ দেখলে ডরায় অনেকে, সেই কারণে যে তাদের সরিয়ে দেওয়া এই সময়। নাহলে সরানোর তো কোনো কারণ কিছু নেই। আর ওই রেজিগনেশন লেটারটা সকলেই দেখেছেন, তাতে প্রথম একটি লাইন মাত্র তিনি হাতে লিখেছেন, বাকি গোটাটাই টাইপ করা, তাই না?
সইটা আর প্রথম লাইনটা, এই দুটো লাইন নিজের হাতের লেখা, বাকি গোটাটাই টাইপ করা। ফলে এটা আজকের দিনে বুঝতে কোনো অসুবিধা হয় না যে তিনি স্বেচ্ছায় করেছেন, সেটাও লেখা থাকবে, খুবই স্বাভাবিক। কিন্তু আমি জানি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি ভবনে আমার ঘনিষ্ঠ সূত্র ছিল, ফলে আমার প্রণব মুখার্জি লেখা বই তিনি চেয়েছিলেন, তাকে উপহারও পাঠিয়েছিলাম, তিনি পড়েছেন। আমি বলি যে তিনি কিন্তু আপনার শো এবং আমার শো নিয়মিত দেখেন। তো ফলে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে তার একটা সাক্ষাৎকার নেওয়া। এখন যাই না সেটা সম্ভব কিনা, এখন তিনি তো আছেন দেশের মধ্যে, এখন হয়তো নয়, যখন তিনি স্বচ্ছন্দ বোধ করবেন তখন দেখা যাবে। তো যেটা বলছিলাম যে যে পরিবর্তনগুলো শেখ হাসিনার ঘটনায় ঘোষণায়, এই কতগুলো ঘটনা যেটাকে উড়িয়ে দিচ্ছিলেন অনেকে বাংলাদেশে, কিন্তু এটা উড়িয়ে দেওয়ার ঘটনা নয়। বেচারা প্রথম ক্যাজুয়ালিটি হলেন রাষ্ট্রপতি, দ্বিতীয় ক্যাজুয়ালিটি আরো কেউ হবেন, তৃতীয় ক্যাজুয়ালিটিও কেউ হতে পারেন, চতুর্থ হচ্ছে আওয়ামী লীগকেও পরিবর্তন করা যায় কিনা। ফলে এমন একটা অবস্থায় খুবই এটা বলবো যে শেখ হাসিনার ঘোষণায় প্রায় সত্যি এই সরকার কিন্তু সিরিয়াসলি নিয়েছেন, বাকিরা মনে করছেন নাটক, কিন্তু তারেক রহমান সরকার জানেন তারা যে শেখ হাসিনা ঘোষণা যেটা করেন সেটা তিনি করেন এবং করলেন। বলুন কোন নিয়ে আছে? হ্যাঁ দাদা, আমি এই জায়গাটাতেই একটু কনফিউজ মনে হয় যে শেখ হাসিনা এই ফিরে আসার বিষয়টা কি কোথাও স্তীমিত হয়ে গেছে, বা এটা যত বড় ঘটনা ঘটার কথা সেই অর্থে কোনো প্রিপারেশন, কোনো ধরনের আয়োজন, ইন্টারনালি কোনো কিছু আরো আগাচ্ছে কিনা, এই বিষয়গুলো কেন যেন একটু ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। দেখুন, এটা ঘটনাটা তো শেষ পর্যন্ত তো একটা ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। ফলে এই পরিস্থিতিটা, এর মধ্যে যেটা ঘটনা সেটা হচ্ছে যে ভারতে সেপ্টেম্বর মাসে ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই খবরটিও প্রথম আমি ব্রেক করি বোধ প্রিন্টে এবং সব জায়গাতেই, যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে আমন্ত্রণ জানিয়েছেন, এবং ধরুন যদি আসেন, এখনো তারা ঘোষণা করেননি। এবার আমি একটু ক্ল্যারিফাই করে দিই, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটা একটা প্রশ্ন হয়েছিল, সে প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন এ বিষয়ে আপনাদের পরে জানানো হবে। একটা তিনি ডিনাই করেননি, কিন্তু পরে জানানো হবে এই কারণে যেহেতু এটা সেপ্টেম্বর মাস হবে, বহু দেরি আছে, ফলে সফরে সেই শিখর সম্মেলনের আগে হয়তো ঘোষণা করা হতে পারে কারা কারা আসবে। এখন তারেক রহমানকে আমন্ত্রণ করাটা ব্যক্তিগত প্রধানমন্ত্রী বা ব্যক্তিগত তারেক রহমানকে নয়, এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে বিমস্টেকের পৌরোহিত্য করছেন। এর আগেও 2012 সালে ভারতের গোয়াতে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। ফলে সেই পরম্পরা অনুসারে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এখন ধরুন শেখ হাসিনা যাবেন ডিসেম্বরে, তার আগে সেপ্টেম্বরে তারেক রহমান দিল্লি আসবেন ব্রিক্সের সম্মেলন উপলক্ষে। সেখানে কি মোদী বা তারেক রহমানের মধ্যে এমন কোনো আলোচনা হবে না যেটাতে আওয়ামী লীগ প্রসঙ্গ থাকবে? নিশ্চয়ই আলোচনা হবে। ফলে সেই আলোচনার ভিত্তিতে অনেকটা নির্ভর করবে শেখ হাসিনা কিভাবে ফিরবে। ফলে এখন তারেক রহমান সরকার, তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, যেটা গতকাল পরশুদিন আপনাদের প্রতিমন্ত্রী যেটা বলেছেন যে চিঠি আমাদের কাছে এসেছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি, ফলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবে। ফলে যেহেতু প্রধানমন্ত্রী এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি, সেই কারণে ভারতের পররাষ্ট্র মুখপাত্র সরাসরি স্পষ্ট আগ বাড়িয়ে কোনো জবাব দিতে চাইছেন না। জি দাদা, আমি একটা জিনিস বলছেন যে সীমিত ব্যাপার, এটা একটা নেগোসিয়েশন ছাড়া ফেরা সম্ভব নয়, এটা সকলেই জানে। একটা নেগোসিয়েশন কিছু একটা হতে হবে, সেই নেগোসিয়েশনের আপনাকে একটা পথ বললাম, একদিকে যেমন তারেক রহমান সরকার তার প্রশাসন থেকে তথাকথিত হাসিনা পন্থী অনুরাগীদের অপসারণ করবেন, তৃতীয়ত শেখ হাসিনা আওয়ামী লীগ সম্পর্কে একটা অন্য বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন, রাজনৈতিক বার্তা, যে শেখ হাসিনা নয় অন্য কেউ দায়িত্ব নিলে তারা দিতে পারেন জায়গা। তৃতীয়ত এই আলোচনায়, ভারতের সঙ্গে আলোচনায় প্রসঙ্গ উঠলে সেটা কোন দিকে গতিমুখ নেবে তার উপর একটা নির্ভরশীল
প্রস্তুতি যদি বলেন আপনার, এক্ষেত্রে প্রস্তুতি কিন্তু বেশি না, 4-5 দিনের। ধরুন আপনাদের তো মেটিকুলার ডিজাইন হলো, আন্দোলনটা তো জুলাই থেকে শুরু হয়েছিল না, 2024। মানে আগে হচ্ছে ইউনুস বলেছিলেন মেটিকুলাস ডিজাইন। ইউনুস যে মেটিকুলাস ডিজাইন তৈরি করছিলেন অনেক একদিন ধরে না, অ্যাকচুয়ালি বাংলাদেশের পট পরিবর্তনের শুরু হয় 2012 থেকে, যেদিন থেকে ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনা মামলা করার সিদ্ধান্ত নেয়। ক্লিন্টন এসেছিলেন, হিলারি ক্লিন্টন ওকে বলেছিলেন মামলা যেন না হয়। ফলে এটা অনেক দিনের প্রচেষ্টার পর শেষ পর্যন্ত শেখ হাসিনা তাকে অপসারণ করতে পেরেছেন। একটা তার জন্য তো একটা সামনে কিছু দেখানো দরকার, ফলে সেইটার জন্য একটা জুলাই আন্দোলন, এবং জুলাই আন্দোলনের পরিণতিতে আগস্ট। ফলে সময় চলে যেত 1.5 মাস, আপনি যে আক্ষরিক অর্থ দেখেন। এক্ষেত্রে ডিসেম্বর, হয়তো নভেম্বর থেকে সেরকম কিছু শুরু হতে পারে, অক্টোবর থেকে শুরু হতে পারে যে ফেরার প্রস্তুতি ব্যাপারটা, এটা এখনো প্রকাশ্যে নয়। এর মাঝখানে শেখ হাসিনা তার মতামত গুলো বিভিন্ন পশ্চিমা সংবাদ মাধ্যমকে দিতে শুরু করেছেন। রয়টার্স ছাড়াও আরো অনেকে দিয়েছেন। হয়তো আগামী দিনে সেগুলো প্রকাশিত হলে আমরা জানতে পারবো তিনি কি ভাবছেন বা কি নতুন কথা কি বলেছেন। পূর্ণিয়া স্যার। দাদা, সার্জিও গোরের ট্যুর আপনি জানেন, এবং বাংলাদেশে মেইনস্ট্রিম মিডিয়া না, সোশ্যাল মিডিয়ায় একটা আলাপ আছে। ইভেন সিনিয়র অনেক জার্নালিস্ট যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন তারাও বলছেন যে সার্জিও গোর বা আমেরিকান মানুষজনের সঙ্গে শেখ হাসিনার একটা যোগাযোগ হচ্ছে ভারতে, বা দেখা সাক্ষাৎ হচ্ছে, এরকম আলাপ একটা বাংলাদেশে আছে। এই সার্জিও গোরের ট্যুর এবং শেখ হাসিনার সাথে কি আমেরিকার কোনো যোগাযোগ হয়েছে কিনা, এ বিষয়ে কি আমাদেরকে কোনো ধারণা দিতে পারেন? আপনার আপনার প্রিডিকশন থেকে অথবা আপনার ধারণা থেকে। কতগুলো আমার কাজ হচ্ছে সাংবাদিক হিসেবে ঘটনাগুলি বিশ্লেষণ করা। ফলে বিশ্লেষণে আমি যেটা বলছি, যে পশ্চিমা গণমাধ্যম একসময় শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার ছিল, সেই পশ্চিমা সংবাদ মাধ্যম, সেই অ্যামনেস্টি এখন তারেক রহমান সরকারের সময়কার গণতান্ত্রিক অধিকার নিয়ে সোচ্চার, এবং তারা শেখ হাসিনার মত, তার বক্তব্য গুরুত্ব দিয়ে তারা প্রকাশ করতে চাইছেন। তাহলে পশ্চিমা শক্তির যে গণমাধ্যম, তারা যখন এরকম একটা মনোভাব নিচ্ছে না, আগ্রহী তারা যখন শেখ হাসিনার মতামত শুনতে, তার বক্তব্য শুনতে, তখন নিশ্চয়ই কোথাও না কোথাও। তো আপনি এটা জেনে গেলেন কিভাবে? এবং দেশের শীর্ষ মিডিয়া যেগুলিকে আমরা বলি, যেমন ধরেন রাষ্ট্রপতি অভিযোগ করেছেন ডেইলি স্টার সম্পর্কে যে না জেনে তারা এরকম একটা নিউজ করেছে। কোন নিউজটা? যে তার সাথে আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রী, এখন যিনি প্রবাসে আছেন, হ্যাঁ, এখন পালিয়ে গেছেন বললে অনেকে রাগ করে, সসম্মানে গেছেন বলে অনেকে ক্ষুব্ধ হয়। কোনটা যে বলবো এটা বলা খুব মুশকিল। আচ্ছা ঠিক আছে, উনি চলে গেছেন, যে কোনো কারণে হোক চলে গেছেন। এই যে বলেন না, বলেন যে উনি এই দেশে নাই, এই দেশে নাই। আচ্ছা ঠিক আছে। আপনার রবীন্দ্রনাথের একটা গান আছে না, ওই যে গেলে চলে গেলে পলাতকা ছায়া ফেলে। উনি চলে গেছেন কিন্তু ছায়াটা ফেলে গেছেন। তো ওই ছায়াটা দেখেন কেমন শক্তিশালী। বলা হচ্ছে যে উনার সাথে আলাপ হয়েছে, উনি যখন বিদেশে গেছেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, উনার সাথে আলাপ হয়েছে। এই আলাপের পরে খুব স্বাভাবিকভাবেই তাকে আর এই পদে রাখা যাচ্ছে না। এই যে এই পদে রাখা যাচ্ছে না, সেটার সাথে শারীরিক অসুস্থতাটা যোগ করে দেওয়া হয়েছে। এখন দেখেন, রাষ্ট্রপতি, আপনি যেটা শুরুতে বলেছেন আলংকরিক পদ, আসলে রাষ্ট্রপতির কবর জিয়ারত করা আমাদের দেশে, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রধান অতিথি হওয়া, যেমন ধরেন বিশ্ব তামাক দিবস, কেউ জানে না, কিন্তু যে বেটা তামাক বানায় ও জানে না যে এটা বিশ্ব তামাক দিবস। ওই দিন তিনি একটা বিবৃতি দেন, হয়তো তিনি তখন জর্দা খান, পান দিয়ে জর্দা খাইতে খাইতে লেখেন যে তামাক খুব খারাপ জিনিস, ওনার সেক্রেটারি এটা লেখে, তোমরা আর তামাক সেবন করবে না। এইরকম বিবৃতি বাণীগুলি আমাদের, যেগুলিকে আমি ব্যক্তিগতভাবে বলি মেহেরবানি, মানে উনি তো আর বাণী দেন না, এটা মেহেরবানি করে অন্য সেক্রেটারিরা লিখে দেয়, ওই বাণীগুলি দেন। আপনার মনে আছে আমাদের দেশে একজন রাষ্ট্রপতি ছিলেন মাহমুদুল্লাহ, বঙ্গবন্ধু তাকে বানিয়েছিলেন, ফেনীর মানুষ। এই ভদ্রলোক রাষ্ট্রপতি থেকে যখন চলে গেলেন, খুব আশ্চর্যজনক ভাবে বিএনপির এমপি হিসাবে ফিরে এলেন, সাধারণ একজন সাংসদ হিসেবে তিনি ফিরে এসেছিলেন। এটা মানে ওই বয়সে আমাদেরকে স্তম্ভিত করেছিল। আপনি ইউ আর দ্য টপ অফ দ্য ক্রাউন, আপনি এরপরে গিয়ে ফরাসে লুটিয়ে পড়ছেন, মেঝেতে লুটিয়ে পড়ছেন। এইটা তো আমরা রাষ্ট্রপতির কাছ থেকে আশা করি না বা করিনি। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্য। এখন দেখেন এই ভদ্রলোক নানা কারণে
বিপদগ্রস্ত ছিলেন, আশঙ্কাগ্রস্ত ছিলেন, তার চেহারাতেও সেটা আমরা দেখেছি। এবং বিভিন্ন সময় তিনি নিখোঁজ ছিলেন, তার কোনো খবর পাওয়া যেত না। এবং তিনি নিজে দুঃখ করে বলেছেন তার কথা কেউ শুনতো না, তার কাছে কেউ আসতো না, তাকে কোনো ইনফরমেশন দিত না, তার কাছে কোনো ফাইল যেত না। এইরকম একজন আপনার কি বলে যে অথর্ব রাষ্ট্রপতি হওয়ার চাইতে আপনার শারীরিক কারণে চলে যাওয়াটা আমার মনে হয় মঙ্গলের, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে খুব স্বাভাবিকভাবেই আপনার আহ বুনো ওল আর বাঘা তেঁতুল এই দুটা তো একসাথে থাকতে পারে না। তিনি যাদের দ্বারা নির্বাচিত হয়েছিলেন, যাদের সরকারের ছিলেন, তারা তো আমি বলবো যে তাদেরকে উৎখাত করা হয়েছে এবং তারা উচ্ছেদ হয়ে গেছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের সকলেই। তো সেই জায়গায় তিনি যে এতদিন টিকেছেন এটার জন্যই আমার মনে হয় শোকর করা উচিত। আপনি যেটা বললেন যে আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হওয়ার সময় হয়তো উনি থাকবেনও না, যদি না থাকেন তো উনার জন্য রইল সমবেদনা, যদি থাকেন তো উনার জন্য রইল দুঃখ। আর যদি উনি থেকে আবারও বলেন যে না আমি রয়ে গেছি, তাহলে ওনার জন্য আমার কষ্ট ছাড়া কিছুই রইলো না। মানে আমি কোনো আনন্দ প্রকাশ করতে পারছি না কোনোভাবেই, বুঝতে পেরেছেন? এই যে আনন্দ এই যে দুঃখ, কষ্ট এবং সমবেদনা বিতরণ আপনি করছেন, যেহেতু আপনি একটা মুডের মধ্যে আছেন এই বিতরণের, তো আপনি আরেকটি ইস্যু নিয়ে আসে, সেখানে আপনি দুঃখ, কষ্ট, সমবেদনা বিতরণ করার সুযোগ পাচ্ছেন। সেটা হচ্ছে আমাদের সাতক্ষীরা অঞ্চলের জামায়াতের একজন এমপি। গত কদিন ধরে ওনার নামও কিন্তু আমরা পত্রিকার পাতায় খুব দেখছি, একদম মানে ভয়ঙ্কর ভাবে দেখছি, এবং অনেক সময় লুকিয়ে লুকিয়ে দেখছি যে এর পাশে আমার ছেলে মেয়ে অথবা এরা একটু দেখে ফেললো কিনা, যে এই ধরনের এই যে একদম মানে কুৎসিত ঘটনার মানে ভেতরে উনি হাত পা নাড়াচাড়া করছেন, নানাভাবে প্রমাণ করার চেষ্টা করছেন যে উনি আসলে ঠিকই করেছেন, উনি ভুল করেননি, অন্যায় করেননি, নানাভাবে প্রচার। এবং প্রথম প্রথম ওনার কিছু অনুগত লোক দাবি করে বসলো এআই দিয়ে ক্রিয়েটেড, এআই ক্রিয়েটেড। আবার পরে দেখলাম তার নির্মাণ চুপ করা। হয়ে গেল, উনি নিজেই বিবৃতি দেওয়া শুরু করলেন। যে আমার কথা হলো কি, আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চাই, ঘটনা তো আমরা দেখেছি সবাই, আমি এটা আপনার কাছে জানতে চাচ্ছি যে একটা লোক যখন সংসদ সদস্য হয়, তিনি তো সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিত্বে পরিণত হন। কিন্তু ওনার হাতে দেশটাকে আমরা দিয়ে রেখেছি, উনি আইন ঠিক করে দিবেন যে আমাদের কিভাবে করা উচিত, কিভাবে ভাবা উচিত, কিভাবে চলা উচিত। এরকম আইন প্রণেতারা যখন এই ধরনের কাজ করেন, মানে ওনার মধ্যে আর কি কাজ করে, কি চিন্তাটা কাজ করতে পারে, ওনার আসলে ওনার মনস্তত্ত্বটা আমি আসলে বোঝার চেষ্টা করতেছি যে এরা আসলে কি, এরা কি মানুষকে মানে কি ভাবে যে এগুলো জানাজানি হলে আমার কিছু হবে না, অথবা এরা কি ভাবে যে আমি এতই ক্ষমতাবান হয়ে গেছি, কে কি দেখলো কে কি বললো ঠিক আছে আমার কিছু যায় আসে না। আমরা কিন্তু আগে দেখেছি আমাদের এক সময় প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব, উনি ওই ধরনের মানে কাউকে পাত্তা দিতেন না, যে দেখলে দেখুক আমার কি। তো নাকি মানে এদের মনস্তত্ত্বটাকে আপনি কখনো মানে বোঝার চেষ্টা করেছেন? দেখেন, এটা তো আপনি ফ্রয়েডের কাছে নিয়ে যাচ্ছেন, সেগমন্ড ফ্রয়েডের কাছে আমাকে হাত পাততে হবে। এটা তো ফ্রয়েডীয় মনস্তত্ত্ব আছে, আপনি তো জানেন এটা, যে ফ্রয়েডের মনস্তত্ত্ব কিন্তু সাংঘাতিক। ফ্রয়েড যেটা বলছে যে পুরুষ কিন্তু একেবারে শেষ বয়সে এসেও কামুক হতে পারে। আমরা যদি ওই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি, এবং পৃথিবীতে অনেক ঘটনা আছে, ধরেন যৌনতার কথা যদি আমরা বলি, যৌনতা তো একটা বিজ্ঞান, এবং আপনার এটা একটা আলটিমেট সোর্স অফ এনজয় অ্যান্ড আমি বলবো এন্টারটেইনমেন্ট ফর দ্য পিপল। এটা তো পৃথিবীর একেবারে যদি প্রাগ ঐতিহাসিক আপনি যুগে যান, যে মানুষ সৃষ্টির এই আকাঙ্ক্ষা না থাকলে তো আদম আর ইভ নেমে আসতেন না, এবং এই কাজও হতো না, আমরাও আসতাম না। এগুলো তো স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু মুশকিল হচ্ছে আপনি যেটা বললেন যে একজন মানুষকে সংসদ সদস্য বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে, অর্থাৎ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এখানে একটা কথা একটু বলতে চাচ্ছি তার আগে, সেটা হচ্ছে ধরেন আমাদের জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সাহেব, চার নেতা, রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, এই আমলগুলো, তারপর ধরেন মতিয়া চৌধুরী। এখানে মতিয়া চৌধুরীর কথা যখন এসছে আপনাকে বলি, একবার বজলু ভাইয়ের সাথে অনেক আড্ডা দেওয়ার সুযোগ হয়েছিল সংবাদ অফিসে। তো তাদের যে সন্তান নেই এটা নিয়ে কথা বলার সময় উনি ঠাট্টা করে বলছিলেন, বলে তোমার ভাবি যে পরিমাণ জেলে থাকে আমাদের আর বাচ্চা হবে কি করে, এভাবে দুষ্টামি করে উনি বলছিলেন। হ্যাঁ, বলে ও তো কয়দিন পর পরই কারাগারে যায়, তো আমাদের আর সন্তান হবে কি করে। দেখেন, কথাটার মধ্যে
কথাটার মধ্যে কিন্তু একটা চরম সত্য লুকায়িত আছে, যে আপনি জনপ্রতিনিধি, আপনি স্যাক্রিফাইস করেছেন। শুধু উনি স্যাক্রিফাইস করেননি, ওনার হাজবেন্ডও স্যাক্রিফাইস করেছেন। হ্যাঁ, তা বজলুর রহমান যে পরিমাণ সুপুরুষ ছিলেন, যে খ্যাতি ছিলেন, হ্যাঁ, নারীরা তো তার কাছে আসারই কথা, কিন্তু এটা তো জানবার কথা নয় আপনার। আমি একটা কথা বলি আপনাকে, মৌমাছি আর মাছির মধ্যে একটা তফাৎ আছে। মৌমাছি ঘুরে ঘুরে কিন্তু ফুলে যায়, ফুলের থেকে ফুলে, ফুলের থেকে ফুলে যায়, এই জন্য মৌমাছিকে মানুষ কিন্তু নিন্দা করে না। আর মাছি কি করে? ঘুরে ঘুরে খালি নিষ্ঠায় যায়, পাঁকের মধ্যে যায়, গোবরের মধ্যে যায়, গুয়ের মধ্যে যায়। এই জন্য মানুষ মাছিকে নিন্দা করে, মাছিকে পছন্দ করে না। এই এমপি সাহেব যেটা করেছেন, মৌমাছি না হয়ে তিনি মাছি হয়েছেন। কারণ আপনি আপনি আপনার নানাবিধ পন্থা আছে আপনার যৌন ইচ্ছা চরিতার্থ করবার জন্য, কিন্তু আপনি এইভাবে হোটেলে গিয়ে নিজেকে, যে আপনি যেটা বললেন যে এক ধরনের যে একটা ধারণা হয়েছে আমি নিরাপদ, বা আমি এটা করলে আমার কিছু হবে না, এই ধারণাটা সমাজ থেকে নির্মূল হতে হবে। এখন তো এআই এর যুগ, ঠিক বলা যায় না। কারো আমি দেখলাম প্রচার হচ্ছে, তারা বলেছে যে সিসিটিভি তুলে নিতে হবে। সিসিটিভি তুলে নিতে হবে কেন? হ্যাঁ, এটা তো বলেছে যে সিসিটিভি সর্বনাশ করছে, সিসিটিভি তুলে নিতে হবে। আরে ভাই, সিসিটিভি তুলে নিল, আমি আকাম দোকান করব, এটা কেউ মানে জানতে পারবে না। হ্যাঁ, এবং এটা ক্যামেরায় ধারণ করা যাবে না। না, আমি আমি আপনাকে আরেকটা পয়েন্ট একটু বলি। দেখেন, ওনার একটা রিকমেন্ডেশনের একটা কি দেখলাম, কাগজ দেখলাম, যে ওই মেয়েটা তার মানে বায়োডাটার মধ্যে উনি জোর একটা সুপারিশ করেছেন, উনি এমপি সাহেব। মেয়েটা এসএসসি পাস, এবং উনি যখন বিয়ের দাবিটা করছেন, যে তারিখে উনি সুপারিশ করেছেন তার ঠিক 5 দিন আগে উনি বিয়ে করেছেন। তো এখানে দুটো প্রশ্ন, একটা হলো যে এই যে মেয়েটাকে চাকরির জন্য সুপারিশ করা, এটার মাধ্যমে কি মেয়েটাকে উনি এক ধরনের বাধ্য করেন? এটা কি প্রেম ছিল, এটা কি বিয়ে ছিল, এটা কি মানে ব্ল্যাকমেইল ছিল, নাকি এটা ওর অসহায় সুযোগ নেওয়া ছিল? এই যে মানসিকতাগুলো, আপনি যে শেষে যে কথাটা বলেছেন, এটা কিন্তু খুবই সত্য। এরা কি আপনার ধারণা যে এরকম একটা বয়স্ক মানুষের সাথে স্বইচ্ছায় যায়? এখানে অনেকগুলো, এমনকি এমনও হতে পারে ওই মেয়েটির যারা অভিভাবক বা যারা তাকে লুক আফটার করে, তাদেরও এক ধরনের নীরব প্ররোচনা ছিল যে কাজটা করে নিয়ে আসো। এটা তো অস্বীকার করা যাবে না। এখানে আপনাকে একটা জায়গায় আসতে হবে। আমরা এই ব্যবচ্ছেদের পরিবর্তে আমরা যদি সমাজের দিকে তাকাই, আপনি দেখেন মানে এটা একটা সাংঘাতিক খারাপ জিনিস। সেটা হচ্ছে কি, যত আপনি টাইট করবেন, যত আপনি শৃঙ্খলিত করবেন, তত কিন্তু ভেতরে ভেতরে একটা বাস্ট হবে। এটা হচ্ছে তার একটা নজির, তার একটা প্রমাণ। আপনার তাকে হোটেলে নিয়ে যেতে হবে কেন? কেন তাকে হোটেলে যাচ্ছে, কেন তাকে এগুলো করছে? কারণ কি? কারণ সমাজে আপনার অবাধ যে মেলামেশা, আমি অবাধ মেলামেশা বলতে এখানে ভুল বোঝার কোনো সুযোগ নেই। অবৈধ মানে কি? অবৈধ হচ্ছে, কিন্তু অবাধ না। অবৈধটাকে আমাদের সমাজ বৈধ বলে মেনে নিতে চাচ্ছে অন্তর থেকে। আপনি দেখেন বিষয়টা কিরকম, সব বিষয়ে দেখেন যৌনতার একটা স্ফুরণ ঘটেছে হঠাৎ করে। এটাকে পারভার্সন বলা উচিত, বিকৃতি বলা উচিত। এই যে বিকৃতিটা ঘটেছে, এবং দেখেন সবগুলো মানুষ কিন্তু বেশি বয়সী মানুষ। একটা বয়সে কিন্তু মানুষের ওই যে মতি ভ্রম, এবং আপনার বলে না যে বুড়োকালে ভীমরতি, এই কথাটা তো শুধু শুধু চালু হয়নি, তাই না? এই যে ভীমরতি গুলো, এগুলোর কারণে এরা কিন্তু এই পথে পা বাড়াচ্ছে, এবং খুব রিস্কি একটা জায়গায় চলে যাচ্ছে, ঝুঁকিপূর্ণ। যে কোনো হোটেলে সিসিটিভি থাকতে পারে, যে কোনো হোটেলে মানুষ একটা, আপনি কি করে জানেন যে হোটেলে একটা হোল করে রাখা হয় নাই? ওরা তো জানে যে এরকম লোক আসে, ওদের দেখার একটা টেন্ডেন্সি থাকে, হয়তো ওরা দেখে, এবং আজকাল কি করে এটা ভিডিও করে দেয়, ভিডিও করে এটা ছেড়ে দেয়। এই যে একটা বিষয়, হিতাহিত জ্ঞান শূন্য না হলে তো আপনি এই কাজটা করতে পারবেন না, তাই না? এই যে আমি যেটা বলতে চাই, সবচেয়ে যেটা আঘাত করেছে আমাকে, তরুণীরা কি শিখছে এখান থেকে, কি শিখছে নতুন প্রজন্ম? আজকে আমি আরো একটা দেখেছি, সিলেটের কোন মন্ত্রীর ছেলে বোধহয়, বিএনপির এমপি বোধহয়, তারও দেখলাম আরেকটা এরকম জঘন্য জিনিস বেরিয়েছে। এগুলো কিন্তু বেরোতেই থাকবে যদি আপনি অবদমনটা বন্ধ না করেন। কোথায় এদের অসুস্থতা কোথায়? এদের অসুস্থতা কিন্তু পরিবারে, সমাজে, এবং সেই অসুস্থতা বিকার হিসেবে বেরিয়ে আসছে। হ্যাঁ, পরিবারকে কেউ সময় দিচ্ছে না, পরিবারে যে ভালোবাসা, সেই ভালোবাসা রক্ষণ করা যাচ্ছে না। আমাদের যাদের নাম আমি বললাম, যেসব নেতাদের এরশাদের আগে, তাদের কি ভাই আকাঙ্ক্ষা ছিল না
তাদের কি শারীরিক সমর্থতা ছিল না? তাদের কি আপনার এই ধরনের করার সুযোগ ছিল না? কিন্তু তারা সুযোগই নেয়নি, তারা সুযোগ পায়ওনি, তারা চায়ওনি। কারণ তাদের ধ্যান জ্ঞানে আছে দেশ, তাদের ধ্যান জ্ঞানে ছিল সমাজ, তাদের ধ্যান জ্ঞানে ছিল রাজনীতি, এই কারণে তারা করেনি। আপনি যখন এই কথাটা বললেন তখন আমি বরং এখানে একটু প্রসঙ্গ একটু চেঞ্জ করি, যে আমাদের সেই মানে নেতা যারা ছিলেন, দেশে যারা স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে, ওই সময় সক্রিয় একজনের জনাব তাজউদ্দিন আহমেদের জন্মদিন মাত্রই পার হলো। আপনারও নিজের তাজউদ্দিন আহমেদ সম্পর্কে আমি যতটুকু জানি প্রচুর আগ্রহ আছে এবং ওনাকে নিয়ে আপনি অনেক লেখালেখি করেছেন। তাজউদ্দিন আহমেদের জন্মদিন, ওনার এই লোকটার জন্য আমার মাঝে মাঝে মায়া হয়, বুঝছেন? মায়া হয় কেন? যে উনি যে দলের লোক ছিলেন সেই দলও কিন্তু ওনাকে মানে গুরুত্ব অতটা দেয়নি। আমার কাছে সবসময় মনে হয়েছে আওয়ামী লীগের মধ্যে একটা চিন্তা ছিল যে তাজউদ্দিন আহমেদকে যদি তার যে প্রাপ্য সম্মানটা দেওয়া হয় তাহলে বুঝি অন্য কেউ ছোট হয়ে যেতে পারে, এই একটা জুজুর ভয় তাদের মধ্যে মনে সবসময় ছিল। আমি এইটা যেটা খেয়াল করেছি। আর এখন তো আর বলাই যাবে না, কারণ স্বাধীনতা যুদ্ধ নিয়ে কিছু বললেই মানে অনেক মনে করে যে এই তো গেল। তো তাজউদ্দিন আহমেদের জন্মদিন খুব নীরবে পার হয়ে গেল, কিন্তু আপনি কি বলবেন? আমি ওই প্রসঙ্গটা একটু শেষ করে দিই, সেটা হচ্ছে এই যৌন বিকৃতি থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। সামনে যে লিডার গুলোর কথা বললাম তাদের কথা, এছাড়া ধরেন যারা সমাজে বাস করে, আমাদের সামাজিক অনেক ভালো মানুষ আছেন, অনেক আপনার প্রগতিশীল মানুষ আছেন যারা জীবন পার করে দিয়েছেন এবং কোনো ধরনের স্ক্যান্ডাল তাদের বিরুদ্ধে নেই, তাদেরকে সামনে রাখতে হবে। আপনি সিরাজুল ইসলাম চৌধুরীর কথা বলেন, হ্যাঁ, আপনি ডক্টর কামাল হোসেনের কথা বলেন, বহু মানুষ আছে আমাদের দেশে আপনার ধরেন যে শিক্ষা, সংস্কৃতি, রুচি সব দিকে মিলিয়ে অনেক মানুষ আছেন যারা জীবনকে আমি বলবো যে একটা ত্যাগের মধ্যে, সংগ্রামের মধ্য দিয়ে পার করে দিয়েছেন। এই মানুষগুলো এমন জায়গা থেকে উঠে এসেছে, এমন কর্দমাক্ত সমাজ বা পরিবার থেকে এদের জন্ম হয়েছে, কিংবা এরা এমন কিছু চাষ করে যাদের অন্তরে, তারাই এগুলো করে, কোনো স্বাভাবিক মানুষ এটা করে না। এবং আপনি দেখেন এই ঘটনার পরে মুখ দেখানো ওই মেয়েটির জন্য মায়াই হয়েছে, আমার মায়া হয়েছে এই মেয়েটির জন্য। হ্যাঁ, এখন ধরেন সে কি করে বাঁচবে, সামনের দিনটা সে কি করে চলবে? আপনি যদি প্রত্যেক নারীর মধ্যে আপনি যদি নিজের মা বোনকে একবার করে দেখতে চান, তাহলে তো এই পরিয়াটা আসলে রোধ করা সম্ভব। এবার আমি একটু তাজউদ্দিন সাহেবের কথা আসি। আপনি যেটা বলেছেন, তাজউদ্দিন হচ্ছেন আমাদের ইতিহাসের আমার কাছে সবচেয়ে স্পর্ধিত একজন মানুষ, সবচেয়ে ত্যাগী এবং সবচেয়ে সংগ্রামী একজন মানুষ। আমি আপনাকে একটা কথা বলি, খুবই দুঃখের কথা এটা, আমাদের এই যে বললেন যে বিগত সরকারের আমলে শুধুমাত্র ওই যে ৩রা নম্বরে জেল হত্যা দিবস পালন করার ব্যাপারে একটা মাত্র বিবৃতি দিয়েই উনি ক্ষান্ত থাকতেন, উনি কখনো যাননি ওই অনুষ্ঠানে, কারণ গেলে যদি। পরে আমি নিজে কিন্তু বিরক্ত হয়ে বের হয়ে গেছি। এই বের হয়ে যাওয়াতে আবার আমাকে সচিব মহোদয় মাসুদ বিন মোমেন সাহেব হেল্প করেছিলেন, উনি আমাকে ভালোবেসে করেছিলেন। তারা উনি দেখছেন যে এই ছেলেটা মুখে মুখে তর্ক করে, চলে গেলেই ভালো। যাক, সেইভাবে আমি আবার কানাডায় চলে আসি ডেপুটি হাই কমিশনার, একেবারে নিচের দিকের একটা পোস্ট নিয়ে। আমি ডিজি হিসাবে যতটুকু আমার দক্ষতা বা সেটার কিছু না। ওই কানাডায় ডেপুটি হাই কমিশনার আপনারা দেখবেন, এটা খুব ছোটখাটো একটা পোস্ট, এটা এমন কোনো গুরুত্বপূর্ণ পোস্ট না। কিন্তু আমাকে বের করে দিয়ে নিশ্চয়ই মাসুদ বিন মোমেন সাহেব অনেক আনন্দ পেয়েছেন, আমিও বের হয়ে গিয়ে আনন্দ পেয়েছি। কারণ আমি দেখলাম যে যেই ধরনের কথা বলে বেশি কাজের সাথে, মানে তারা এটা পারে না আসলে। মানে এটা দোষের কিছু না, কিন্তু কথা হলো যে গিমিক তৈরি করে, কিন্তু আসলে এই পাবলিক ডিপ্লোমেসিতে মনোযোগটা দেয় না। দেখেন, পাবলিক ডিপ্লোমেসি একটা, আচ্ছা এর আগে আরেকটা কথা বলে নিই। আমার যখন অনেক বছর হয়ে গেছিল, আমি স্পেনে আমার 5.5 বছর বিভিন্ন কারণে বদলি হলেও আমি যেতে পারি না, ওই কারণটা এখানে বলবো না। আমার একেবারে পকেট শেষ। আমার 2 মেয়ে ওখানে পড়াশোনা করতো, বছরে মানে লক্ষ লক্ষ যা টাকা সরকার দেয় তার মানে যা খাইতে দেয় সেটাও এই বাচ্চাদের পড়াশোনার জন্য স্কুলের খরচে ব্যয় করতে হয়। আমি তো স্পেন থেকে যেতে পারি না। ওই জন্য আমার রাষ্ট্রদূত যিনি ছিলেন উনি একটা তদবির করেছিলেন যে আমাকে আমেরিকাতে, তখন আবার ডেপুটি চিফ অফ মিশনের পোস্টটা খালি হয়েছিল, আমাকে যেন ওইখানে পোস্টিং দেয়। মন্ত্রী মহোদয় রাজিও হয়েছিলেন। এই মাসুদ বিন মোমেন, ওই যে এখন যাকে পররাষ্ট্র সচিব করবে বলছিল, সালাউদ্দিন নোমান চৌধুরী, এ ছিল তখন ডিজি। এই ছিল কিনা জানি না। মাসুদ বিন মোমেন আরো 2-1 জনকে নিয়ে, হয়তো প্রতিমন্ত্রীকে নিয়ে আরো একজন, মানে সবার নাম বলা ধরেন, মন্ত্রীর সাথে গিয়ে তদবির করছে যে বহুদিন বিদেশে ছিল, একে এখন আমেরিকায় পোস্টিং দেওয়া যাবে না। তখন যদি আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেপুটি চিফ অফ মিশন করতো, তাহলে কিন্তু এই যে আওয়ামী লীগ সরকারের সাথে মার্কিনীদের যে কূটনীতির এত পতন হয়েছিল, এখন আমি বুঝি যে
সেইটা ঠেকানোর হয়তো একটা অ্যাটেম্প তারা মানে আমাকে দিলে তাদের যে এটা ঠেকানোর একটা একটা মানে ইচ্ছাও ছিল বা তারা এটা বোঝার সক্ষমতা রাখে সেটা হতো আর কি। কারণ ফরেন মিনিস্ট্রির লোকজন আমাকে ভয় পায় দুটো কারণে, যে আমার পড়াশোনা এই যোগ্যতার জন্য, আর আরেকটা কারণে আমাকে হয়তো তুচ্ছতা ছিল করতে পারে যে আমি যে কথা বলতে পারি না, যে এখন যে আপনাদের সামনে যেটা বলছি এই যোগ্যতাটা আমার ঘাটতি আছে। কিন্তু পড়া লেখা মানে পড়তে পারা, লিখতে পারা, কূটনীতি বোঝা, এটাতে তো ফরেন মিনিস্ট্রিতে আগাগোড়া আমার সমান আসলে এখনো কেউ নাই, তখনও কেউ ছিল না। আমি মোমেন স্যার বা ওনাদের কথা বলছি না, উনি তো অনেক সিনিয়র, ওনারা তাকে ফরেন সার্ভিসের কথা বলছি আর কি। তো সেটা তারা দিল না, ঢাকায় নিয়ে আমাকে, আমি খুব খুশি, কিন্তু আমাকে মানে জেনুইন যেটুক দরকার সেটুকু লোকবল পাই না। আর তো মন্ত্রণালয় বোঝেনি সরকারি অফিসগুলোতে এইরকম রাজনীতি, এর তার পেছনে লেগে আছে, সে তার পেছনে লেগে আছে। আমি যাকে যা বলি মুখের সামনে বলি, পেছনে লাগা এটা আমি পছন্দ করি না, মানে এটা আমার চরিত্রের মধ্যে নাই পেছনে লাগা। অবশ্য এখন তো পেছনেই বলছি, আবার যাদের কথা বলছি তারা সবাই কিন্তু এই ভিডিওটা শুনবে, কিন্তু সবাই জানে যে আমি কোনো মিথ্যা কথা বলছি না। আমি যখন পাবলিক ডিপ্লোমেসি ডিজি ছিলাম, এই অনেকে যারা বক্তৃতা টক্তৃতা দিতে যেত নানান জায়গায়, তারা এসে আমাকে জিজ্ঞেস করতো যে এই পাবলিক ডিপ্লোমেসি কাকে বলে। তখন আমি তাদেরকে পাবলিক ডিপ্লোমেসির নানান সংজ্ঞা লিখে দিতাম। আর পাবলিক ডিপ্লোমেসির সংজ্ঞা যেটা বইপত্রে লেখা সেটা অত্যন্ত জটিল, ফলে আমি আমার মতো করে সংজ্ঞা বানাতাম। এবং আমি সংজ্ঞাটা বানাতাম আসলে এই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে পাবলিক ডিপ্লোমেসি, ভারতের, চীনের, রাশিয়ার কিংবা মার্কিনীদেরও যে পাবলিক ডিপ্লোমেসি, সেটার আলোকে আমি প্র্যাকটিক্যাল সংজ্ঞা বানাতাম এবং তারা ওগুলা নিয়ে বক্তৃতা দিত। এবং পাবলিক ডিপ্লোমেসিকে এতই গুরুত্ব দেওয়া হয়, মোমেন স্যার ঠিকই ছিলেন, উনি গুরুত্বটা বুঝতে পেরেছিলেন, দিতেও চেয়েছিলেন, কিন্তু ওই যে ব্যুরোক্রেসির প্যাঁচে পড়ে ওনার তো আসলে হাত পা বাঁধা। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে যে ব্যয়, বাৎসরিক ব্যয়, মানে পররাষ্ট্র মন্ত্রণালয় চালাতে সরকারের যা খরচ, ভারতের শুধু পাবলিক ডিপ্লোমেসি উইং চালাতে ততটা খরচ। বুঝেন তাইলে, ভারত যদি পাবলিক ডিপ্লোমেসির পেছনে এত টাকা খরচ করে, তাহলে চীন কত করে, রাশিয়া কত করে, মার্কিন যুক্তরাষ্ট্র কত করে। পাবলিক ডিপ্লোমেসির সংজ্ঞা ব্যাপক, অনেক কথা আছে। যেটা হলো যে আপনি যদি পাবলিকের কাছে আপনার মুখ উজ্জ্বল হয়, এটাই মানে বুঝতে হবে যে মানে আপনি পাবলিক ডিপ্লোমেসিতে ভালো করেছেন। যেমন এখন তারেক রহমান যেইভাবে এটা দেখাচ্ছে, তারেক রহমান বা 24-এর জঙ্গি উত্থানের লোকজন এই নরেন্দ্র মোদী সাহেবের তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানালেন। তারেক রহমানকে তার সমর্থকরা বিজয় হিসাবে দেখছে, কারণ তারেক রহমানকে তো এর আগেও দাওয়াত দেওয়া হয়েছিল, সে দাওয়াতে তিনি যান নাই, তিনি সেখানে না গিয়ে চীনে গিয়েছেন, আবার দ্বিতীয়বার দাওয়াত দিচ্ছে। এখন তারা এটাকে দেখাচ্ছে যে দেখো ভারত কতভাবে তারেক রহমানের এবং বাংলাদেশের কাছে ধরা, একবার দাওয়াত দিয়েছে যায় নাই, এখন কিন্তু আরেকবার দাওয়াত দিচ্ছে, চালাকি করে ব্রিক্সে নিয়ে যাচ্ছে, কোনোভাবে তারেক রহমান যেন ভারতে যায়, ভারতে না গেলে ভারতের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। এটা যখন ব্যাপক একটা দেশের ব্যাপক জনগণ এইভাবে চিন্তা করে, তখন সেখানে তো তারেক রহমান পাবলিক ডিপ্লোমেসিতে জয়ী হলেন, এবং তার যে প্রতিপক্ষ সেটা যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়, নরেন্দ্র মোদী তো পরাজিত হলেন। আমি আবারও বলছি, ভারতের দৃষ্টি, ভারত এগুলো নিয়ে আসলে ভারতীয় জনগণের খুব একটা মাথা ব্যথা নাই। এগুলো যত মাথা ব্যথা বাংলাদেশের অভ্যন্তরে, দুই পক্ষেরই। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছি, মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষ আছি, সবার কাছেই আপাতত মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষের এই যে চিন্তা, তারেক রহমান প্রথমবার দাওয়াত দিয়েছে, পাত্তাই দিল না, চীনে চলে গেছে, দ্বিতীয়বার দাওয়াত দিচ্ছে, তারপরেও দ্বিতীয়বার দাওয়াত দিয়েছে। এটা একটা বড় বিজয় যে ভারত যে কাঙ্গাল তারেক রহমানের ভিজিটের জন্য। এটা ভাবা তো আসলে সাধারণ মানুষকে, এটা ভাবলে কি আপনি দোষ দিতে পারবেন? আমি কিন্তু দোষ দেওয়ার কারণ দেখি না। ফলে পাবলিক ডিপ্লোমেসিতে তারেক রহমান বিজয় হয়েছে, আপাতত এই পর্যন্ত বিজয়। এতে কিন্তু এই ধারণা মানুষের যারা করছে বাংলাদেশের, তাদের ধারণাকে আপনার সঠিক বলতে হবে। এর বাড়তি যে কথাটা বলবো, দেখুন ভারতের আসলে এই যে ব্রিক্সের হয়ে নরেন্দ্র মোদী তারেক রহমানকে দাওয়াত দিলেন, হ্যাঁ, স্বাগতিক দেশ হিসাবে। স্বাগতিক দেশ মানে হলো যে দেশে ব্রিক্সের সম্মেলনটা অনুষ্ঠিত হবে, সেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দাওয়াত দিবেন না দিবেন, এটার একটা লেভারেজ ওনার হাতে থাকে, মানে একটা ডিসিশন মেকিং থাকে। কিন্তু মোটা দাগে এটা কিন্তু আবার একটা নীতিমালাও যে এই ব্রিক্স সম্মেলনে কারা কারা যাবে, কারা কারা যাবে না। কিন্তু ব্রিক্স তো মূলত চীনের ইস্যু। এটা দেখবেন যে ব্রিক্স করা হয়েছে চীনের নেতৃত্বে সোজাসুজি। এটা একটা মার্কিন যুক্তরাষ্ট্রের, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনৈতিক শক্তি বলে, মানে কৌশলগত সামরিক শক্তি বলে, যেটাই বলেন, এই শক্তিটার বিরুদ্ধে দাঁড়ানো একটা বলয় হলো ব্রিক্স। ফলে ব্রিক্সে কাউকে দাওয়াত দিলে এটা মানে চীনের ইস্যু হিসাবেও দেখা যায়। এখন তারা এইভাবেও যদি বলে যে চীনের ধমক খেয়ে নরেন্দ্র মোদী ব্রিক্সে তারেক রহমানকে দাওয়াত দিয়েছেন, সেটাও তারা দেখতে পারে। কারণ বাংলাদেশের জঙ্গি, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী শ্রেণী ভারতকে কোন দৃষ্টিতে দেখে সেটা শেষের দিকে বলছি। কিন্তু তাহলে তারেক রহমানকে দাওয়াত দিলেন কেন? কারণ এটা ব্রিক্স ইস্যু। কিন্তু নরেন্দ্র মোদীরও ডিসক্রিপশন থাকতে পারে, কিন্তু মূলত এটা একটা ব্রিক্স ইস্যু। ব্রিক্সের প্রধান দেশ কিন্তু চীন। আবার দেখেন, ভারতের কূটনীতি কিন্তু অত্যন্ত কঠিন, আমাদের চেয়ে অনেক কঠিন। ভারত ব্রিক্সের সদস্য, অর্থাৎ চীনের নেতৃত্বে যে মার্কিন শক্তিকে
চ্যালেঞ্জ জানানোর একটা উদ্যোগ ব্রিক্স এর মাধ্যমে, সেটা কিন্তু ভারত একটা সক্রিয় সদস্য। আবার দেখুন, ভারত কিন্তু একইভাবে কোয়াডের সদস্য। কোয়াড কি? কোয়াড হলো ভারত, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, এই 4টা দেশের একটা জোট, যেটারও মানে অনেক কঠিন কঠিন কথা আছে। সহজ কথা হলো সেটাও কিন্তু আবার চীনের একটা প্রতিপক্ষ জোট হিসাবে দেখা হয়, যেটা ভারত মহাসাগর আর প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের প্রভাব ঠেকানো হিসাবে এটা দেখতে পারেন। তো ভারত তাহলে 2 নৌকায় পা আছে তার, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আছে, আবার সেটা কোয়াডে, চীনের সাথেও আছে সেটা ব্রিক্সে। এটা কিন্তু ভারতের জন্য এক ধরনের শক্তি। ভারত নিজেকে গণতান্ত্রিক, তাদের অত্যাচার, তাদের বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর সকল চক্রান্ত ইউনূস সফল করতে পারত। সেইখানে রাষ্ট্রপতির দৃঢ়তা, পদত্যাগ না করা, এইটা ইতিহাস তাকে মূল্যায়ন করবে একজন বীর যোদ্ধা হিসাবে, সেনানী হিসাবে। কিন্তু আপনি দৃঢ়তার কথা বলছেন, অনেকে তো আবার তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। এবি পার্টি থেকে শুরু করে ইনকিলাব মঞ্চ কিংবা এনসিপি, জামাতও চিন্তা ভাবনা করছে তারা মামলা করবে কি করবে না। তাহলে দৃঢ়তা যদি দেখিয়ে থাকে, তাহলে এদের এই দাবিগুলো কি, মানে কোন পর্যায়ের? জুলাই আগস্টের ঘটনায় সাবেক রাষ্ট্রপতির কোনো দায় নেই, কারণ উনি কোনো নির্বাহী দায়িত্বে ছিলেন না, এবং ওনার ওই সময়কালে আমরা কোনো বক্তব্য দেখিনি যে না এই আন্দোলন দমন করতে হবে, এই আন্দোলন হ্যান করতে হবে। উনি একজন রাষ্ট্রের 1 নম্বর নাগরিক হিসাবে, সবার রাষ্ট্রপতি হিসাবে যা ভূমিকা ছিল উনি সেভাবেই ছিলেন, এবং এই কর্মকাণ্ড হচ্ছে নির্বাহী বিভাগের দায়িত্ব, রাষ্ট্রের আইন শৃঙ্খলা ঠিক করা। তো সেই হিসাবে, আর এনসিপি, আমি এই সুযোগে একটা কথা বলি পান্না ভাই, আপনার অনুমতির সাপেক্ষে, মানে সময় সাপেক্ষে। অনেকে অনেক কারণে অনেকের বিরোধিতা করে। জামাত, এনসিপি তো জামাতের যুব শাখা, আমি বলি ইয়াং ব্রাঞ্চ ওদের, বা ইনকিলাব মঞ্চনা যা যা আছে, মূলত এদের রাজনৈতিক শিক্ষা হচ্ছে পাকিস্তান। তো ওদের একটা রাগ ছিল যে এত কিছুর পর এত বড় বীর মুক্তিযোদ্ধা কেন এখনো রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে থাকবে। কাজে সেদিক থেকে ওদের রাগ থাকতেই পারে মুক্তিযুদ্ধের উপরে। কারণ এখন তো দেখা গেল, বা ধরেন আজকে তো জুলাইয়ের 25 তারিখ, এবারকার জুলাই আন্দোলনের কর্মসূচিগুলো আপনি দেখেছেন, জনবিচ্ছিন্ন। কারণ জুলাই আন্দোলন 5 আগস্ট সন্ধ্যাবেলাতেই ম্লান হয়েছে, যখন তারা মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশকে আক্রান্ত করেছে। কাজে তাদের এই দাবি অনর্থক, যুক্তিহীন এবং উগ্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার মনে হয় না এতে খুব একটা কিছু যায় আসে। আওয়ামী লীগের দৃষ্টিকোণেও, মানে আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীদের ভাষ্যমতে সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব বিট্রে করেছে, তিনি বেইমানি কাজ করেছেন। তাদের এই বক্তব্যের সঙ্গে আপনি কতটা একমত? মানে তার কি করার ছিল, কি করতে পারতেন তিনি? বিট্রে শব্দ তো খুব কঠিন শব্দ, কে কাকে বিট্রে করলো। তো এখানে তো আমার মতে, আমি খুব অল্প বুঝি, আমার মতে যে পরিস্থিতি হয়েছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী বা 3 বাহিনী যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে দাঁড়ালে বড়জোর উনি গ্রেপ্তার হতেন বা অ্যারেস্ট হতেন, বা উনি হত্যাকাণ্ডের শিকার হতেন। তো হত্যা হওয়াই যদি গর্বের হয়, সেটি যার যার রাজনৈতিক বিশ্বাসের ব্যাপার। বরং রাষ্ট্রপতি পদে থেকে পরবর্তী যে বেশি বিপর্যয় তো উনি ঠেকিয়েছেন, ইউনূসের পুরো চক্রান্ত পরিকল্পনা সফল হতে দেননি। ইভেন শেখ হাসিনাও যদি সেনাবাহিনীর ব্যবস্থাপনাই হোক, যেভাবে হোক উনি গিয়েছেন, আওয়ামী লীগ যারা করে তাদের জন্য তো শেখ হাসিনা বিশাল সম্পদ, দেশেরও একটা বড় মানুষের জন্য। তাহলে কি আমরা শেখ হাসিনা সরে যাওয়াকে নিন্দা করব, নাকি একটা রাজনৈতিক কৌশল বলবো? তো এগুলো এখন শোনেন, আরেকটা আওয়ামী লীগের, আমি বন্ধু বান্ধব যারা ছোট দেশ তো সবাই সবাইকে চিনি, একটা রাগ দেখি আমি, একেবারেই বাচ্চার মতো রাগ, যে উনি বিএনপির লেখা বক্তৃতা পড়ে কেন। পার্লামেন্টারি সিস্টেমে ক্যাবিনেট অ্যাপ্রুভ ছাড়া রাষ্ট্রপতি কোনো স্টেটমেন্ট তো দিতে পারে না, রাষ্ট্রপতি সংসদে বক্তৃতাও দিতে পারে না। এটা আওয়ামী লীগের যারা নেতারা খুব ভালো করে জানে, এবং খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, আওয়ামী লীগের আমলই 96 কি 97-তে, আগে এটা কাস্টম ছিল, আওয়ামী লীগ আমলে একটা সার্কুলার হয়ে আছে যে প্রেসিডেন্ট পার্লামেন্টে যাই বক্তৃতা দেবে ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দেবে। সুতরাং এখানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কিছু করার নেই। যারা এই কথা বলেন তারা ওই একই সাথে বলেন যে প্রয়োজনে তিনি এইসব শব্দ উচ্চারণ করতেন না, তিনি বক্তব্য দিতেন না, তিনি রিজাইন করতেন। রিজাইন করাটাই কি সমাধান ছিল কিনা?
তাহলে তো আমার একটা বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে এবং সর্বোচ্চ সম্মানের সঙ্গে প্রশ্ন, আওয়ামী লীগের এই ঢাকা শহরে তো এখনো অনেক লোক আছে, তো ও পরের দিন যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙলো, ধরেন 5 আগস্ট বাদ দেন, 5 ফেব্রুয়ারি, 25শে 5 5 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, সেদিন 5 লাখ লোক 32 নম্বরে গেল না কেন? তাহলে সেটাই, প্রশ্ন, প্রশ্ন আমার। তখন পরিবেশ নাই, তো সেই পরিবেশ হুম। তাহলে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সময় ছিল না। আপনাকে বাস্তবতার আলোকে করতে হবে। আপনি নিজে আগুনে ঝাঁপ দেবেন না, আরেক লোককে ঝাঁপ দেওয়ানোর জন্য বলবেন। আপনি 5ই ফেব্রুয়ারি তো ওরা ডিক্লেয়ার দিয়ে এই রাষ্ট্রীয় প্রণোদনায় অত্যন্ত ন্যাক্কারজনক, ধিক্কার দেই আমি, নিন্দা করি, এবং ইতিহাসের একদিন বিচার হবে। বঙ্গবন্ধু জাদুঘর ভাঙলো, বাঙালির মুক্তির ঘর, তো সেদিন ঢাকা শহরে তো 5 লাখ লোক তো মিনিমাম আছে, আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ নেতা কর্মী, আরো হয়তো থাকতে পারে, বা আপনি 1 লাখ লোকেরও তো মিছিল আমরা ওখানে দেখলাম না। তাহলে তাহলে উত্তর কি? সবাই বিট্রে করলো? 20,000 মানুষ হলেই তো তারা এই জঙ্গি হ্যাঁ, হ্যাঁ, কাজে আমি জড়িত, ধন্যবাদ, তারা আমি ওইটাই পালন বলছি। করবেন না। 20,000 লোক যদি মিছিল নিয়ে যেত তাহলেও তো একটা ইতিহাস হতো। এখন আমি কি বলবো যে এরা বিট্রে করেছে? নিশ্চয়ই না। তখনকার পরিস্থিতি, রাষ্ট্রীয় অত্যাচার, যে কারণে ভেবেছে আরো পরে। তো আপনি নিজে রিস্ক নিচ্ছেন না, আরেকজন লোককে রিস্ক নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন। এইটা হচ্ছে একটা বলে না, মানে রাগ, অসহায়ের রাগ আর কি, অসহায়ের আত্মচিৎকার। আম, এরপরে আর কেউ টার্গেটে আছে নাকি আপনি কি মনে করেন? রাজনৈতিক একটা সমীকরণ বা আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে, যেহেতু ফ্যাসিবাদের দোসর হিসেবে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব চিহ্নিত ছিলেন, সেরকম ফ্যাসিবাদের দোসর উচ্চ পদে নানান জনে তো আছেন। আর কেউ রিস্কের মধ্যে আছেন? আপনার কি এমনটা মনে হয়? আমার আমার জানা মতে তো শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রীয় বড় পোস্টে, সাংবিধানিক এবং সর্বোচ্চ পোস্টে আর কেউই নাই সেনাবাহিনী প্রধান ছাড়া, আর তো কেউ হুম। নেই। সেই আর তো সেনাবাহিনী প্রধানকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা, মানে মানুষ গুঞ্জন ছড়াচ্ছে আর কি, এর কোনো ভিত্তি কি আছে? আমি তা বলতে পারবো না, কারণ সেনাবাহিনী প্রধানের তো অগাস্ট আন্দোলনে অসাধারণ অবদান। 3 তারিখ ওনারা মিটিং করে বলেছে আমরা জনগণের বিরুদ্ধে অবস্থান নেব না। 5 তারিখে সব রাজনৈতিক দলকে উনি ডেকেছেন, এবং তখনকার সময় পর্যন্ত নিষিদ্ধ রাজনৈতিক দল জামাত ইসলামকেও ডেকেছেন। কাজে আপনি যদি জুলাই আগস্টের কনসেপ্টে ভূমিকা বিবেচনা করেন, তাহলে তো বর্তমান সেনাপ্রধান বলিষ্ঠ ভূমিকা ছিল রেজিম চেঞ্জিং। আমি যদি একটু খোলামেলা ভাবে আলোচনা করি আপনার সাথে বা প্রশ্ন করি, সেটি হচ্ছে যে অবশ্যই সেনাপ্রধানের গণমানুষের প্রতি তার একটা সমর্থন ছিল, বা মানুষের পাস বুঝে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। সেই জায়গা থেকে বিট্রেয়ার তাকে বলা যায় না। কিন্তু যারা এইসব দাবি দাওয়া এখন করছে, যারা এখন রাজত্ব করছে, তাদের বক্তব্য অনুযায়ী তো শেখ হাসিনা হাত দিয়ে আহ যাদেরই নিয়োগ হয়েছে, অথবা একসময় আওয়ামী লীগ করতো 40 বছর আগে, 30 বছর আগে, তারা সবাই ফ্যাসিবাদ, তারা সবাই ফ্যাসিস্টের দোসর। সেই হিসেবে সেনাপ্রধানকেও অনেকে এইভাবে ট্রিট করেন। এবং খোলামেলা ভাবে যদি জানতে চাচ্ছিলাম যে পাকিস্তানে আইএসআই এর মাধ্যমে তো নানান ধরনের চক্রান্ত চলছে আমরা শুনতে পাই, এবং সেই আইএসআই এর হিসাব নিকাশের জায়গায় আমাদের সেনাবাহিনীর নানান বিষয় তাদের নজরে রয়েছে। সেই সব জায়গা থেকে, এবং কথাও আমরা শুনি যে কোনো কোনো যুদ্ধাপরাধীর সন্তানকে সেনা প্রধান বানানোর খায়েশ রয়েছে। এসব জায়গা থেকে দেখেন, কোনো ধরনের, জি, জি, দেখেন, এগুলো যদি বিএনপি করে তাহলে জনগণের কি ক্ষতি হবে জানি না, বিএনপি রাজনৈতিকভাবে খুব ক্ষতির সম্মুখীন হবে। কারণটা কি জানেন? এখানে যেরকম আপনি ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করে আপনি রাষ্ট্র থাকতে পারবেন না ক্ষমতায়, আবার আমি খুব দৃঢ়তার সঙ্গে বলছি মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের আরেকটি ছোট পাকিস্তান বানানোর কোনো কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ মানবে না। এবং আজকে আপনি দেখেন এখানে বেয়াদবরা বঙ্গবন্ধুকে নিয়ে এত অপমান করলো, বলে আল্লাহর মার দুনিয়ার বাইর। আর আজকে দেখেন বেলুচিস্তানে বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান হচ্ছে যে শেখ মুজিবের পথ ধরো, বেলুচ স্বাধীন করো। কাজী আইএসআই সমর্থিত, আমি আজকে একজন নাগরিক হিসাবে, মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, মুক্তিযুদ্ধ বিশ্বাসী নাগরিক হিসাবে আমি বিএনপি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আপনার দলে বহু মুক্তিযোদ্ধা আছে, পার্লামেন্টে আছে, এমপি আছে, পার্লামেন্টের বাইরে আছে, আপনার দলের বুদ্ধিজীবী আছে। এরকম একজনকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে
আপনি বরং আপনার রাজনৈতিক শক্তিকে সংহত করতে পারবেন। আর ফ্যাসিবাদ সব খুঁজতে গেলে তাহলে তো কম্বল গা কি বলে লোম বাঁচতে কম্বল উজাড়ের মতো। আওয়ামী লীগ বাংলাদেশে এখনো 35 থেকে 40% জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ সমর্থন পায়। তাহলে এইটা কোনো কথা না, কোনো কোনো টার্মে ফ্যাসিস্ট কেউ হতেই পারে। কারণ ফ্যাসিবাদের সংজ্ঞা যদি ধরেন তাহলে খুব মুশকিল, পান্না ভাই, যে কেউ ফ্যাসিবাদের মধ্যে পড়বে। ফ্যাসিবাদে বুলগেরিয়ার বুদ্ধিজীবী ঐতিহাসিক দিমিত্রি ফ্যাসিবাদের যে সংজ্ঞা বলে গেছেন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘরও আছে, 7টা সিমটম। তার প্রথম সিমটম হচ্ছে ভিন্ন মতকে দমন করা, দ্বিতীয় সিমটম দেশের বিচার বিভাগকে নিজের কন্ট্রোলে রাখা, তৃতীয় মিডিয়াকে গৈবেলসীয় কায়দায় মিডিয়া এক পক্ষের কথা বলবে, চতুর্থত একটা শত্রু সৃষ্টি করতে হবে, কৃত্রিম শত্রু, পঞ্চমত একটা জনগোষ্ঠীকে হত্যার কাজ করতে হবে, যেরকম ইহুদি মারত জার্মানিরা, পাকিস্তানিরা বাঙালি মারত। আমরা কি এখন সেই জায়গায় যাব? 6 নাম্বার হচ্ছে এক নেতাই সব, ওই নেতা কোনো ভুল করতে পারে না, প্রশ্ন করতে পারে না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি এখন আমরাও ধারণ করি এতদিন পরে এসে আবার, তাহলে তো ফ্যাসিস্ট সবাই। বরং ওইটা না করে এখন শেখ হাসিনার আমলে যে রাক্ষসের মতো উন্নয়ন হয়েছে, অসাধারণ উন্নয়ন হয়েছে, রেকর্ড সমান, তাহলে ওই সবই ভাঙেন আপনি যদি ফ্যাসিবাদের চিহ্ন রাখতে না চান। এটি তো কথা না। কথা হচ্ছে মানুষ, একটা সাধারণ মানুষ আন্দোলনে গিয়েছিল কেন জুলাই আগস্টে, যে শেখ হাসিনার ভোট ব্যবস্থাকে উনি ক্ষতিগ্রস্ত করেছেন, কেউ বলে ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাহলে চেয়েছিল একটা অবাধ নিরপেক্ষ ভোট, সেই ভোটে মানুষ যাকে চয়েস করে, যেরকম আমরা